সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আমেরিকা, পাকিস্তান এবং চীনের জোটের সঙ্গে ভারতের প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। আমেরিকা, পাকিস্তান এবং চীনের প্রত্যক্ষ সমর্থন পাওয়ার পর থেকে বাংলাদেশ জুড়ে কট্টর ফান্ডামেন্টালিস্ট দল জামাতে ইসলামীর বারবারন্ত শুরু হয়ে যায় এবং সাথে সাথে গোটা বাংলাদেশ জুড়ে তীব্র ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করা শুরু হয়। আর তখন থেকেই বিএনপিকে বাংলাদেশে বিকল্প শক্তি হিসাবে ভাবতে শুরু করে ভারত। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে অবৈধ ঘোষিত হয়েছিল, আর বিএনপি ও জামাতের মধ্যে বিএনপির তুলনায় গ্রহণযোগ্য ছিল, মানে মন্দের ভালো আর কি। তাছাড়া সেই সময় বাংলাদেশের বিএনপির উচ্চ নেতৃত্বরা ভারতের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করে চলছিল, কারণ ভারতের সমর্থন ছাড়া ভারতীয় মহাদেশে ক্ষমতায় আসা বা ক্ষমতায় থাকা যে সম্ভব নয়, এটা বিএনপির নেতারা খুব ভালোভাবে বুঝে গেছিল। আর এই অবস্থায় লন্ডনে থাকা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ভারতের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলে ভারতের গোয়েন্দা সংস্থা তৎক্ষণাৎ সাড়া দেয় এবং তখন থেকেই কথাবার্তা শুরু হয়ে যায়। আর এরপরে খালেদা পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। এমত অবস্থায় ভারত বাংলাদেশের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে গড়ে তোলা এজেন্ট এবং অ্যাসেটদের কাজে লাগাতে শুরু করে। বাংলাদেশের একাডেমিক মহল, ব্যবসায়িক সংগঠন, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অবসরপ্রাপ্ত সামরিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে একটা শক্তিশালী সমন্বয় নেটওয়ার্ক তৈরি করে এই নেটওয়ার্ককে ব্যবহার করে গোটা বাংলাদেশ জুড়ে 4 দফা মূল বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। মানে নির্বাচনের আগে বাংলাদেশে 4টি মূল ন্যারেটিভকে তৈরি করা হয়। প্রথম বার্তাটি হলো বাংলাদেশকে আগামী দিনে প্রবৃদ্ধির পথে এগোতে হবে, অর্থাৎ দেশের অর্থনীতি এবং পরিকাঠামো উন্নয়নের দিকেই মনোযোগ দিতে হবে। মানে বাংলাদেশের সার্বিক উন্নতি বিএনপির প্রচারের মূল এজেন্ডায় পরিণত হয়। দ্বিতীয়ত, বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করা এবং বাংলাদেশ জুড়ে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের আবহাওয়া তৈরি করার কথা বলে বাংলাদেশের ছোট বড় সব ব্যবসায়িক মহলকে বিএনপি নিজেদের পক্ষে নিয়ে আসে। নির্বাচনের আগে বিভিন্ন ব্যবসায়িক ফোরাম, যেমন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের রিপোর্টে বলা শুরু হয় যে দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থাকলে বিদেশি বিনিয়োগ দ্বিগুণ হতে পারে, যেটা কিন্তু বিএনপির পক্ষেই যায়। তৃতীয়ত, 2024 সালে যুব আন্দোলনের পর যে অস্থিরতা তৈরি হয়েছিল বাংলাদেশ জুড়ে, তা ধীরে ধীরে ক্লান্তির পর্যায়ে পৌঁছেছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল সরকার চাইছিল। বিএনপি তার নির্বাচনী প্রচারে সব সময় একটা স্থিতিশীল সরকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিল। চতুর্থত, নির্বাচনী প্রচারে বিএনপি বারবার বলছিল যে শুধুমাত্র নির্বাচনী জয় বা রাজনৈতিক ক্ষমতা নয়, দেশকে দীর্ঘমেয়াদীভাবে শক্তিশালী এবং আঞ্চলিকভাবে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে অর্থনীতি এবং প্রশাসনকে সমন্বিতভাবে শক্তিশালী করতে হবে এবং প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। নির্বাচনী প্রচারে এই 4 দফা বার্তা দেওয়ার সময় সরাসরি জামাতে ইসলামীর নাম উচ্চারণ বা প্রকাশ্য বিরোধিতা না করেই বিকল্প একটা ন্যারেটিভকে তৈরি করা হয়। আর এরপরে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের আওতায় বাংলাদেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে বিএনপির পক্ষে আনা হয়। আর তারপর তারেক রহমান আওয়ামী লীগের সম্পর্কে মন্তব্য করেন যে তিনি চান আওয়ামী লীগের নেতারা, এমনকি শেখ হাসিনার পুত্রকন্যারাও বাংলাদেশে এসে অবাধে নির্বাচনে অংশ নিক। তারেক রহমান আরও বলেন যে তিনি ভোটে জিতলে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দেবেন। আসলে এটাও ছিল ভোট ইঞ্জিনিয়ারিংয়ের একটা মোক্ষম চাল। ফলত আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপির পক্ষে এককাট্টা হতে শুরু করে। এরপরে ভোটের দিন ঘোষণা হলেই শুরু হয় মাইক্রো ভোট ম্যানেজমেন্ট। এই মাইক্রো ভোট ম্যানেজমেন্টের আওতায় বুথ পর্যায়ে বিএনপির ভিত্তিকে শক্ত করতে প্রচুর টাকা খরচ করা হয়। এভাবে ভারতের নিখুঁত ভোট ইঞ্জিনিয়ারিং, মাইক্রো ভোট ম্যানেজমেন্টের ফলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে আর মুখ থুবড়ে পড়ে কট্টর মৌলবাদী জামাতে ইসলামী। শেষ পর্যন্ত 2026 সালের নির্বাচনে জামাতে ইসলামী মাত্র 70টি আসনে আটকে যায়।
মানে পাকিস্তান, চীন এবং আমেরিকা সম্মিলিতভাবে জামাতে ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় প্রতিষ্ঠা করার যে চেষ্টা করেছিল সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়। বাংলাদেশে ত্রিমুখী শক্তির লড়াইয়ে জয়ী হয় ভারত। তবে ভূরাজনীতি কখনো সরল সমীকরণে তো চলে না, দৃশ্যমান ফলাফলের আড়ালে থাকে অদৃশ্য কৌশল, নীরব সমঝোতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাই আজ বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় বসলেও কাল কি হবে সেটা কিন্তু একেবারে নিশ্চিত